কোচবিহারের তুলনা টেনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের কায়দায় হামলা চালানো হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, বুলেট প্রুফ গাড়ি ছিল বলে তিনি বেঁচে গেছেন। মণিশঙ্করদার কাছে আসবো। মণিশঙ্করদা, কুণাল ঘোষ বলছিলেন যে তৃণমূল বিক্ষোভ দেখায়নি, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রেখা গাজী তৃণমূলের সদস্য, তৃণমূল নেত্রী, তার সঙ্গে তো তৃণমূলের সম্পর্ক আছে বলেই জানি। সেখানে দাঁড়িয়ে তিনি সামনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? এটা হবে কেন? এই ছবি দেখতে হবে কেন? এই কালী পুজো এলেই না, মানে কালী পুজোর দিন এটা এলেই মানে সুব্রত মুখার্জিকে মনে পড়ে যায়। মানে কিছু কিছু কথা আছে তো, কিছু মানুষ অনেক দিন হয়তো চলে যায়, কিন্তু তার কিছু কথা সর্বক্ষণের জন্য মনে পড়ে। আমার দুটো কথা সুব্রতদা সারাক্ষণ মনে পড়ে এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করে, যে কাউকে যদি ছোট করতে হয় তাকে ছোট করে বড় হওয়াটা যায় না, নিজে একটু বড় হলেই অটোমেটিক সে ছোট হয়ে যাবে। এক আর দু নম্বর বলতো, সারাদিনে কারুর সঙ্গে 1 ঘন্টা অন্ততপক্ষে মেলামেশার চেষ্টা করবি যে তোর থেকে একটু বেশি জানে। মানে এখনকার ব্যাপার হয়ে গেছে, বিজেপিরা কেউ মনেই করে না যে রাজনীতিটা তার থেকেও বেশি কেউ জানে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে লোককে ছোট করার যে একটা প্রবণতা, নিজে বড় হওয়ার কোনো প্রবণতা নেই। ফলে একটা জিনিস বলবো, এইসব বিক্ষোভ টিক্ষোভ যেগুলো হচ্ছে সেগুলো খারাপ কাজ, তো অটোমেটিক্যালি তারা আইসোলেটেড হয়ে যায়। তাতে তৃণমূলেরই যদি কেউ এরকম বলে, তৃণমূল থেকে তাদের পদক্ষেপ নেক বা না নিক, মানুষের থেকে তারা কিন্তু আইসোলেটেড হয়ে যায়। আপনি দেখবেন অনেক এমএলএ অনেক এমপি আছে, কিন্তু কয়েকজনের নাম হয়, তারা কিন্তু আইসোলেটেড এবং মানুষের কাছ থেকে তারা জনপ্রিয়তা হারিয়ে যায়। শুভেন্দু অধিকারীর যে প্রবলেমটা হচ্ছে, তিনি যদি এত জনপ্রিয় নেতা, এত নেতা হলে তো আগে কনভয় পিছে কনভয়, আপনি বলুন না সিপিএমের, তৃণমূলের, কংগ্রেসের, আমি অনেকগুলো নেতার নাম করতে পারি যারা বিরোধী নেতা হয়েও যেখানে গেছে একটা লোক তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ দেখায়নি। আমি ধরে নিলাম তৃণমূলের আজকের দিনে অনেক করাপশন সামনে এসছে, অনেক করাপ্টেড লোক আছে, কিন্তু যদি শুভেন্দু অধিকারী নিজেকে জনপ্রিয় নেতা হিসাবে ট্রিট করে, তাহলে তার বিরুদ্ধে বিক্ষোভ হবে কেন? আর যারা মহিলারা আছে তাদের তো কোনো অস্ত্র নিয়ে নেই, তিনি তো নামতে পারতেন, তাদেরকে বোঝাতে পারতেন, তার তো বোঝানোর ক্যাপাসিটি নাকি তৃণমূলের থেকে অনেক বেশি। অস্ত্র থাকলে ভালো হতো। না না, এরকম তো নয় যে তাকে মেরে দেবে বলেছে নামতে পারছে না। তরুণজ্যোতির কাছে আসবে। অর্থাৎ যত দোষ শুভেন্দু অধিকারী, মণিশঙ্করদা তো তাই বলছেন। তরুণজ্যোতি, ভাবিয়া খুব সিম্পল কথা একটা, দেখো, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তন হবে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমাদের কাঁধের ওপর আমাদের 250 জনের বেশি কর্মীর লাশের বোঝা আছে, আমরা জানি। সুতরাং তৃণমূলকে আজকে এখান থেকে একটাই সাজেশন দেবো, সোজা কথা বলতে ভালোবাসি, ততটাই মারো যতটা সহ্য করতে পারবে, ততটাই অত্যাচার করো যতটা সহ্য করার ক্ষমতা ভগবান তোমাদেরকে দিয়েছে। একটুও বেশি না, একটুও কম না, সুদ সমেত ফেরত হবে। রেখা গাজী, হাজি, মোল্লা যেগুলো আছে, যেগুলো ওখানে করেছে, সব কটার হিসাব হবে। একবার না, বারবার। ত্রিলোচন মাহাতোকে মনে আছে, 18 বছরের একটা ছেলে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি বিজেপি করে। বিজেপি দাদা এতগুলো কথা বলছিল না, বিজেপি তার মানে তো তরুণজ্যোতি তুমিও পাল্টা হিংসার কথা বলছো। তোমার দেখো, একটা গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবে, আরেকটা গালে চড় খেয়ে গেলে কেউ করবে কি? তারা শেষ করতে দাও। তার মানে তো হিংসার পাল্টা হিংসা হতে পারে না। তোমার হিংসার হতে পারে না। তরুণজ্যোতি, যেখানে বিজেপির মুখপাত্র সম্বিত পত্র বলছেন যে সুষ্ঠু গণতন্ত্রের এটা উদাহরণ নয়, তাহলে হিংসার পাল্টা হিংসাটাও তো গণতন্ত্রের উদাহরণ হতে পারে না। পাপিয়া বারবার লাশ গুনবে? কেমন লাগে যার সাথে তুমি আজকে দেখা করে আসলে, তোমার পার্টির ছেলেটা তার বডি কাঁধে নিয়ে যেতে কেমন লাগে? আমাদের কষ্ট হয়। 250 জন কর্মী হারিয়েছি আমরা। ত্রিলোচন মাহাতো ছোট্ট ছেলে, একটা ছোট্ট ছেলে বাচ্চা রিপন দাস, তার বাবাকে খুন করা হলো, তো সে যখন মানে তর্পণ করতে এসলো, পুলিশ হারিয়ে দিল। আমরা দেখেছি আমাদের কর্মীদের কিভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইটুকু হাইট, 2 ফুট গাছ ধরো, 2 ফুট গাছটায় গলায় ধরি, আর কি হচ্ছে আমরা জানি না কিছু। বারবার নেতা কর্মীদের আক্রমণ করা হচ্ছে। তারা বলছে না বিজেপির ওপর কেন হচ্ছে? বারবার বিজেপিকে কোনো জায়গায় সভা করতে গেলে, যেতে গেলে কোর্টের অনুমতি কেন নিতে হয়? গণতন্ত্রের জায়গা কোথায় পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলটা শাসন করছে, গণতান্ত্রিক পরিসর কি মানে? কনভয় নিয়ে কথা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, 40টা গাড়ির কনভয় কি করতে যায় তার সাথে? কেন তাকে 40টা গাড়ির কনভয়? আসল ব্যাপার, এরা বেঙ্গল আজকে পলিটিক্যাল ভায়োলেন্সে 1 নম্বর। আমার রাজ্যে অনেক কিছু 1 নম্বর হতে পারতো। 1 নম্বর রাজনৈতিক হিংসা। তৃণমূলের যে চোরগুলো লাফাচ্ছে আজকে, যে চাল চোরগুলো লাফাচ্ছে, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ততটাই মারো
যতটা সহ্য করতে পারবে, হিসাব কিন্তু পুরো গুনে গুনে হবে। আমি একটা জিনিস তার মানে এই মুহূর্তে কি তোমাদের সেই লোকবলটা নেই? মানে সরকারে এলে তারপরে বলছে যে ততটাই হবে এক দাদা, আর দুই হচ্ছে চিন্তা করো না, হচ্ছে যে তৃণমূলের চিন্তা করো না, তুমি তো আনঅফিশিয়াল বেশি লোক বলেছে। আমি বলছি তৃণমূলের সবথেকে বেশি লোক মারা গেছে, সেগুলো কি তৃণমূল নিজে মারামারি করে মরে যাচ্ছে? তৃণমূল নিজেরা মারামারি করেছে। আর বিজেপি আমি এই কথাটা দিয়ে যেটা মণিশঙ্কর দা বলছেন, তৃণমূলের এত লোক মারা গেছে, সত্যিই তাই। বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে, অবস্থা নিয়ে যেটা বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে, দেবাশিস দা প্রশ্নটা তো এখানেই। মানে আমরা ভুলে যাইনি সিপিএম এর এক নাকশাইতে নেতা, তাকে কান ধরে ওঠবোস করতে হয়েছিল, তার মুখে কালি লেপে দেওয়া হয়েছিল। কেন এই ছবিটা বারবার দেখতে হবে? না, আমি রাজনীতির জায়গায় একটা প্রশ্ন করছি যে আজকে যদি শুভেন্দু অধিকারী কনভয় নিয়ে যেতেন, 2-4টে কালী পুজো উদ্বোধন করে চলে আসতেন পিসফুলি, তাতে আমি বুঝতে পারি না যে তৃণমূলের জনসমর্থন কমে যেত কিভাবে আর কি, বা শুধু সেই পুজো উদ্বোধন করবার জন্যই ভারতীয় জনতা পার্টির ধর্মকে কেন্দ্র করে রাজনীতি কত গতিতে বৃদ্ধি পেত। আসলে মূল সমস্যাটা হয়ে গেছে দর্শন নেই, কিছু করার নেই, এটা দোষ নয়, কিন্তু একটা দল, একটা কংগ্রেস থেকে ভেঙে তৈরি হওয়া একটা দল, বিজেপির তত্ত্বাবধানে বড় একটা রাজনৈতিক দল, সেই দল রাজনীতি করতে গিয়ে শাসন ক্ষমতায় আসার পর পাওয়ার তো করাত করে। এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে এই মুহূর্তে এটা কিন্তু তরুণ, খুব পড়ালেখা করা ছেলেও আমার সাথে একমত হবে, মনিদাও তাই, সেটা হচ্ছে যে রাজনীতির আমাদের রাজ্যের এই মুহূর্তে সব থেকে বড় সংকট হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতা, তারা কিন্তু কেউ যে কারণে রাজনীতি করা হয়, মানুষের জন্য রাজনীতি করা হয়, কৃষকের জন্য রাজনীতি করা হয়, শ্রমিকের জন্য রাজনীতি করা হয়, কলকারখানা খোলার জন্য রাজনীতি করা হয়, শিল্পে বিনিয়োগের জন্য রাজনীতি করা হয়, রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে পড়াশোনা করুক এই জন্য রাজনীতি করা হয়, স্বাস্থ্যক্ষেত্র শক্তিশালী হোক এই জন্য রাজনীতি করা হয়, বেকার ছেলে চাকরি পাক এই জন্য রাজনীতি করা হয়, পরিযায়ী শ্রমিক কোটি কোটি না বাড়ুক এই জন্য রাজনীতি করা হয়। অসহায়ভাবে রাজ্যের শাসক দল নেতৃত্ব এবং বিরোধী দল নেতৃত্ব তারা কোনো অবস্থায় দুটো বিষয়ের বাইরে রাজনীতিটা করতে পারছে না। এক, ভয়ঙ্কর কুকথা, নোংরা ইতর কম্পোনেন্ট নিয়ে রাজনীতি করা, আর মারাত্মক দুর্ভাগ্যজনক ঘটনা যে ভারতবর্ষের মতন দেশে একটা ধর্ম বিশ্বাসী বেশিরভাগ মানুষ দেশে, সেখানে ধর্মকে যেরকমভাবে মানুষের স্বতঃস্ফূর্ত বিশ্বাসের চর্চার জায়গাটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে ধর্মকে কলুষিত করছে। এই দুটো বিষয়, একটা হচ্ছে সংস্কৃতি আর একটা হচ্ছে ধর্মকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করা হচ্ছে। এই জায়গায় অসহায়ভাবে বলছেন যে একেবারে রাজনীতির ছবিটারই বদল ঘটে গেছে, আমূল পরিবর্তন হয়েছে। দেখুন শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর যেভাবে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো, তার আগে আমরা দেখেছি খগেন মুর্মু কিভাবে রক্তাক্ত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন, আর তারপর রাজু বিস্ত, বিজেপি সাংসদের কনভয়ে হামলার ঘটনা ঘটে গতকাল। সুখিয়া পুখরিতে সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়, দেখতে পাচ্ছেন গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। দার্জিলিং এর সাংসদের কনভয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুর্গত রিম্পিক লোধামা পরিদর্শন করে তিনি দার্জিলিং ফিরছিলেন, আর সুখিয়া পুখরি আসতেই তার কনভয়ে হামলা চালানো হয়েছে, দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। बीजेपी मुखपात्र संबित पात्र की बोलेছেন দেখুন। कि भारतीय जनता पार्टी के जो सांसद राजू बिस्ता जी हैं, आज सुखा पोखरी के पास उनके कॉन्वॉय के ऊपर जो हमला हुआ है, उनकी कुछ गाड़ी भी उसमें डैमेज हुई है, क्षतिग्रस्त हुई है। आप याद करिए कुछ दिन पहले हमारे ट्राइबल लीडर खगेन मुर्मू जी के ऊपर हमला हुआ था, वह दृश्य आज भी भुलाया नहीं जा सकता है। खून से लथपथ खगेन मुर्मू जी अस्पताल में भर्ती हुए थे, और आज राजू बिस्ता जी के जो दार्जिलिंग के एमपी हैं, उनके कॉन्वॉय के ऊपर हमला, स्वाभाविक रूप से एक तो वोट की डकैती और दूसरा हिंसा के माध्यम से, अगर डेमोक्रेसी को आप कह रहे हैं कि हम डेमोक्रेटिक हैं, हम डेमोक्रेटिक और लोकतांत्रिक माध्यम से आगे बढ़ रहे हैं, डेमोक्रेसी का आप सहारा ले रहे हैं, तो ये बहुत गलत बात है।